ধ্বংসের যে আগুন ধরে যাওয়ার যে এটা এটা দেখা যাচ্ছে কলকাতায়, সেখানেও কিন্তু এই ধরনের একটা রিলেশনস থাকলেও থাকতে পারে। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন ইনস্ট্যান্ট নেশন নিউজ। এই যে প্রচণ্ড গরম, সেই গরম নিয়ে আজকে আমরা কথা বলবো, পরিবেশ নিয়ে কথা বলবো। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমান সময়ে আমরা দেখছি তীব্র দাবদাহ। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে অতিবৃষ্টি। এই গোটা বিষয়টা নিয়ে কথা হবে এবং এর পিছনে পরিবেশের ভূমিকা, পরিবেশ দূষণ, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর সতীনন্দী চক্রবর্তী। প্রথমেই সতীনন্দী দিয়ে আপনাকে অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাই আইএন নিউজকে সময় দেওয়ার জন্য। আমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে, এই যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, তারপরেও এত গরম, মানুষের বাইরে বেরিয়ে কাজে যাওয়া দুষ্কর হয়ে পড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? এর কারণ কি বলে আপনার মনে হয়? দেখো, প্রথমত যেটা চলছে সেটা হচ্ছে এখনও আমাদের এখানে বর্ষা শুরু হয়নি। বর্ষা আসতে এবছর 2024 বেশ দেরিতে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এখনও সেই মৌসুমি বায়ুর প্রভাব এসে পড়েনি। কোথাও হয়তো হালকা বৃষ্টি কখনো সখনো হচ্ছে, কিন্তু সেটা আমাদের বর্ষাকালের এখনও শুরু হয়নি। এই যে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়েই যে জলবায়ু পরিবর্তন, তার কিন্তু একটা মূল বিষয় হচ্ছে আমাদের ভূ উষ্ণায়ন, এবং সমস্ত জায়গায় এই পরিবেশের ওপর কিন্তু ভূ উষ্ণায়নের একটা প্রভাব পড়ছে, এবং সেটার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কখনো প্রচণ্ড গরম, বিভিন্ন জায়গায় একটা হিট ওয়েভস তৈরি হয়েছে। সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখতে পেয়েছি যে অসহনীয় গরম, এবং তার সাথে সাথে মানুষের একটা ভ্যাপসা একটা যে অবস্থা, যেখানে অসম্ভব পরিমাণ ঘাম একটা হচ্ছে। সেখানেতে একটাই কারণ, সেখানে যে টেম্পারেচার বেড়েছে, তার সাথে সাথে কিন্তু হিউমিডিটি, যেটা আর কি আমাদের আর্দ্রতা, সেটা যদি আমাদের 75%, 80%-এর ওপরে থাকে আমাদের বাতাসে, তাহলে আমাদের এরকম একটা সৃষ্টি হয়। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে কলকাতার মানুষ অসম্ভব পরিমাণ একটা কষ্টের মধ্যে দিয়ে আছে, এবং সারা পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও কিন্তু এই যে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে আমরা দেখেছি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত জায়গায় কিন্তু একটা সাংঘাতিক একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এবং সেখানে কিন্তু ভূ উষ্ণায়ন একটা, যেমন আমাদেরই সৃষ্টি অনেকটা জায়গা থাকছে এখানে, সেখানে আমরা দেখতে পেয়েছি আজকে সমুদ্রের জলতলের যে উচ্চতাটা বেড়েছে এবং বারবার করে বিভিন্নভাবে সাইক্লোন ঘুরে ঘুরে আসছে, সেখানে আমাদের এই জলবায়ু পরিবর্তনটা কিন্তু একটা বড় প্রভাব, যার ফলেই কিন্তু এবছরে আমরা দেখতে পেয়েছি যে কোথাও অতিবৃষ্টি হচ্ছে, এখনও শুরু হয়েছে, কিন্তু এখনও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির দেখা নেই। এই যে আপনি একজন পরিবেশ বিজ্ঞানী হিসেবে আপনি মানুষের কাজের কথাও বলছেন, যে কারণেই পরিবেশের এই অবস্থা, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন, তার আগে বললেন যে বৃষ্টি বা বর্ষাকাল আমাদের এখানে এখনও শুরু হয়নি। এই যে ঋতু হারিয়ে যাওয়া বা দেরিতে শুরু হওয়া, এই যে ঋতু পরিবর্তনের বিষয়টা, এই বিষয়টা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এর জন্য মানুষ কতটা দায়ী? একদম, এটা তো সব থেকে, পরিবেশ তো আমাদেরই চারিপাশ নিয়েই আমাদের পরিবেশ। এখানেতে আমরা যেভাবে কার্বন ফুটপ্রিন্টস, মানে যে কোনো জায়গায় আমরা যখন যাচ্ছি সেখানে যেভাবে আমরা ফুটপ্রিন্ট ফেলে আসছি, সেখানে কার্বনের মাত্রা যত বাড়ছে তত কিন্তু বাতাসে এই যে কার্বনগুলো, এগুলো কিন্তু আমাদের এই সূর্য থেকে যে বিকিরিত রশ্মিগুলো আসছে, সেগুলোকে শোষণ করে একটা ট্র্যাপ তৈরি করছে। সেই জন্য সেই রশ্মিটা ফিরে যেতে পারছে না, মানে বিকিরিত হয়ে পুরোটা বায়ুমণ্ডলে ফিরে যায় না। সেই জন্য আমাদের কিন্তু ভূপৃষ্ঠ থেকে এই যে স্ট্রপোস্ফিয়ার লেভেলসটা আছে, সেখানে এত পরিমাণ একটা মানে টেম্পারেচার অসহনীয়ভাবে বাড়ছে। এবং আমরা এটা দেখেছি যে আমাদের বিভিন্ন ধরনের পরিবেশ সম্মেলনগুলো, আজকে কিয়োটো প্রোটোকলস থেকে শুরু করে 1999 থেকে আজকে আমাদের 2024-এ এই লাস্ট হয়ে যাওয়া আইপিসিসির যে 6th রিপোর্ট, আমাদেরকে বহুবার করে বলা হয়েছে
যে বাতাসে কার্বনের মাত্রা কমানোর জন্য, যাতে আমাদেরই যে আমরা যে সমস্ত গাড়ি ব্যবহার করছি এই গাড়ির যে ধোঁয়া থাকছে সেইখানে যে ধরনের ফুয়েল আমরা ইউজ করছি সেগুলোর মাধ্যমে কিন্তু বাতাসে কার্বনের কণা এসে মিশছে এবং সেগুলো বাতাসে এত পরিমাণ থাকছে যেগুলো এই হিটগুলোকে একেবারে আমাদের এখানে একটা হিট আইল্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। এবং আমাদের এত পপুলেশন বাড়ছে, তার জন্য কিন্তু কনস্ট্রাকশনস প্রচুরভাবে হচ্ছে এবং কোথাও আমরা দেখতে পাচ্ছি না এমন কোনো কনস্ট্রাকশন মেটেরিয়াল ইউজ করা যেটাকে আমার হিটগুলোকে রিফ্লেক্ট করতে পারে, যেটা কিন্তু বিভিন্ন আমাদের যে এগিয়ে যে কান্ট্রিগুলো আছে, যে ডেভেলপড কান্ট্রি, তারা কিন্তু অলরেডি ব্যবহার করছে এবং তারা রিসাইকেল রিইউজ করছে। যে কোনো জায়গায় প্লাস্টিক্স যে এত পরিমাণ বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমাদের নদী নালা সমস্ত জায়গায় একটা চোকড অবস্থার সৃষ্টি হয়। এরপরেই যখনই বর্ষা আসুক না কেন, অতিবৃষ্টি তো আমরা দেখতেই পাচ্ছি, যদি একটু বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের পুরো জলে জমে থাকে এবং বিভিন্ন ধরনের জনস্বাস্থ্য মানে হানিকারী যে সমস্ত রোগগুলো সেগুলোর প্রাদুর্ভাব বাড়তে থাকে। সুতরাং এগুলো কিন্তু আমাদের মানে আমরা যারা পৃথিবীর বিভিন্ন যে ন্যাচারাল রিসোর্সগুলোকে আমরা ব্যবহার করছি সেগুলো সঠিকভাবে আমাদের ব্যবহার করার মতো আমরা করছি না বলে কিন্তু আজকে এই রিভার্স এফেক্টটা প্রকৃতি আমাদেরকে দেখাচ্ছে এবং সেই জায়গাটা আমাদেরকে আরও বেশি কন্ট্রোলড হতে হবে। এবং সবথেকে ভালো যে বিষয়টা যেটা আমরা বলি পরিবেশ বান্ধব, যে পরিবেশ বান্ধব আজকে গাড়ির কথা বলা হচ্ছে, পরিবেশ বান্ধব বাড়ির কথা বলা হচ্ছে, পরিবেশ বান্ধব কিন্তু আমরা যে সমস্ত খাওয়া দাওয়া সব কিছু মানে আমাদের মানে আচার আচরণ সব কিছুর মধ্যেই যেন পরিবেশ বান্ধব যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু আমাদের এই কার্বন ফুটপ্রিন্টটাকে অনেকটাই আমরা রেগুলেট করতে পারি। এই যে আপনি পরিবেশ বান্ধবের কথা বলছেন, এখানে দেখি সেখান থেকে আমরা সরে আসছি। আপনি ঘামের কথা তার আগে বলছিলেন, হ্যাঁ আপনিও ঘেমে যাচ্ছেন, এত পরিমাণে গরম, সাধারণ মানুষ বাইরে কাজে বেরোচ্ছেন, এত পরিমাণে ঘামাচ্ছেন, ঠিকভাবে জল না পেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর পরের প্রসঙ্গে যদি আমরা আসি, যে কলকাতায় যদি আমরা দেখি সাম্প্রতিক সময়ে, তাহলে প্রচুর পরিমাণে আগুন লাগার ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, শপিং মল থেকে বাড়ি, বিভিন্ন আপনার খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এর সঙ্গে পরিবেশের সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ আমাদের টেম্পারেচারটা বাড়ছে তাতে মানুষকে যাদেরকে বিভিন্ন ধরনের মানে হয়তো কিচেনে কাজ করতে হচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতে হচ্ছে, তাদের একটা অসহনীয় টেম্পারেচারের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে এবং এটা মানুষের কার্যক্ষমতা যেটাকে আমরা বলি ওয়ার্ক এফিসিয়েন্সি তার উপর কিন্তু একটা বিশেষভাবে প্রভাব ফেলছে এবং তাকে যে কোনো কাজেতে ওয়ার্ক এফিসিয়েন্সি তখনই পুরোটা দেওয়া সম্ভব হয় যদি তার কিন্তু মানে চারদিকের পরিবেশটা তার ঠিকঠাক থাকে এবং সেখানে এত টেম্পারেচার প্রায় আমরা দেখেছি যে 40-এর ওপর এবং সেটা একদিন দুদিন না, কলকাতাতেই এটা প্রায় 10 থেকে 15 দিন স্টে করছে এবং সেটা আগে আমরা দেখেছি এপ্রিল মে মাসে, আবার সেটা জুন মাসেতে ফিরে এসেছে। এইভাবে কনজিকিউটিভলি যদি পরপর 10 থেকে 15 দিন থাকে, কোনো মানুষের কিন্তু যে কাজ করার একটা এফিসিয়েন্সি লেভেল সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং শুধু যারা রাস্তায় কাজ করছে, যারা বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে তাদেরকে জিনিসপত্র দিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুবই খুবই একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যেহেতু এত গরমেতে মানুষের পক্ষে এই এফিসিয়েন্সি লেভেলটা পুরোটা দেওয়া সম্ভব হচ্ছে না এবং বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে আগুন ধরে যাওয়ার যে এটা দেখা যাচ্ছে কলকাতায়, সেখানেও কিন্তু এই ধরনের একটা রিলেশনস থাকলেও থাকতে পারে এবং সেখানে দাহ্য পদার্থগুলো ভীষণভাবে যেখানে সেখানে ছড়িয়ে না রাখা এবং প্রত্যেককে বলবো যে যাদেরকে এত রোদ্দুরের মধ্যে বাইরেতে ঘুরতে হয় প্রচুর পরিমাণে জল পান করা, কারণ জল না খেলে কিন্তু সবথেকে এই যে মানে আমাদের এই হিটটা আমাদের ভীষণভাবে আমাদের যে কোনোভাবে টেম্পারেচারস এসে যাচ্ছে বা তাদের অনেকের পেটের কোনো ধরনের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য যে কোনো ধরনের ফ্লুইড, সেটা প্লেন জল হতে পারে, ডাবের জল হতে পারে, যা কিছুই থাকুক না কেন প্রচুর পরিমাণে সেটা সারাদিনে খেতে হবে যাতে নিজেকে সুস্থ রাখা যায় এবং সবথেকে হচ্ছে কাজের ক্ষেত্রে তার পুরো আর কি এফিসিয়েন্সিটা দেওয়া যায়।
আমরা সবাই বড়রা বলে বাড়িতে বয়স্করা যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোথাও গিয়ে সেই মাথা ঠান্ডা রেখে কাজ করা যাচ্ছে না বলে ভুল সম্ভাবনা থাকে। কসবায় যে আগুন লাগার ঘটনাটা ঘটলো আমরা দেখেছি একটা শপিং মলে, সেখানে বলা হচ্ছে যে কাজ চলছিল, সেখানে থেকে এই সম্ভাবনাটা রয়েছে। তো এই যে কলকাতায় ধারাবাহিকভাবে গরমের সময় এই সমস্যাটা কিন্তু আমরা বৃষ্টির সময়ে বা অন্য সময়টায় আমরা খুব কম দেখি যে কলকাতায় একসঙ্গে এক সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে 4-5 জায়গায় আগুন। এবং সব থেকে যেটা বলবো যে এর মধ্যে ছোট ছোট বাচ্চাদের স্কুলগুলো খুলছে, কারণ গরমের ছুটি ছিল তারপর, এবং সেই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে হবে। তাদের যে সময়টা স্কুল থেকে ফিরতে হয় সেই সময়টাও কিন্তু পুরো রোদ্দুরটা থাকছে, এবং সেটাই। আর সব থেকে হালকা সুতির জামা কাপড় পরা এবং হালকা খাবার দাবার খাওয়া, খুব রিচ খাবার না খাওয়া, এটা ভীষণভাবে দরকার। প্রচুর পরিমাণে ফ্রুটস খাওয়া, যেটা আমাদের এই পরিবেশের যে টেম্পারেচারসটাকে সেটাকে নিজের সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়াটা আমাদের জন্য ভীষণ দরকার। কারণ আমরা জানি যে আমাদের অনেক জায়গা আছে, যেমন আমাদের দেশেতেই নাগপুর আছে, আমাদের মধ্যপ্রদেশ, দিল্লি, এখানে কিন্তু বেশ মানে এই ধরনের টেম্পারেচারস আমরা বহু বছর আগেও দেখেছি, কিন্তু এবছর যে জায়গাগুলোতে এই ধরনের টেম্পারেচারস কখনো আমরা এক্সপেক্টই করিনি, সেই টেম্পারেচারটা আমাদেরকে যেহেতু আমরা পেয়েছি, সেই জন্য আমাদের কাছে জিনিসটা একেবারে মানে সহজ করে নিতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তার সাথে আমাদের মানিয়ে নিতেই হবে। আর সব থেকে যেটা বলবো যে পরিবেশের যতটা আমরা পরিবেশেতে বড় গাছকে সবসময় আমাদেরকে বাঁচাতে হবে এবং সেই গাছকে রক্ষণাবেক্ষণ করা ভীষণ জরুরি। না হলে কিন্তু আমাদের পরিবেশ বান্ধব থাকবে না, আগামী দিনগুলো আরও কঠিন হয়ে যাবে। আপনি অ্যাডপ্ট করে নেওয়ার কথা বলছেন, যে এই তাপমাত্রা যাতে আমাদের শরীর অ্যাডপ্ট করে নিতে পারে, মানিয়ে নিতে পারে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তার মানে কি আপনি একজন পরিবেশ বিজ্ঞান হিসেবে এটা মনে করছেন, বা ডক্টর সতীন নন্দী চক্রবর্তী এটা কি বার্তা দিতে চাইছে যে এই পরিবেশ বান্ধব যদি না হওয়া যায় তাহলে এই যে তাপমাত্রা বাড়ছে এটা ক্রমান্বয়ে আগামী বছরগুলিতে এটাই থাকবে বা এর থেকে বৃদ্ধি হতে পারে, মানে এর ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই? দেখো, সব থেকে আমরা দেখতে পেয়েছি যে 2018 সালে আমাদের যে ক্লাইমেট অ্যাকশনস প্ল্যান তৈরি হয়েছিল, তখন কিন্তু আমাদের যে পরিমাণ সি লেভেল ছিল এখন তার চেয়ে বেশি বেড়েছে। সুতরাং এটা কখনোই কমছে না। বিভিন্ন জায়গায় এই ধরনের যে ভূ-উষ্ণায়নের এফেক্ট সেটা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং আজকে আমরা দেখেছি যে গড় পৃথিবীর তাপমাত্রা যদি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কিন্তু আজকে ওভারশুটিং টেম্পারেচার, এবং সেটাকে বলা হচ্ছে যে পৃথিবীর জন্য সেটা ভীষণভাবে একটা ক্ষতিকর অবস্থা হবে। এবং কি হবে সেটা এখনও আবহাওয়া বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানীরা, এবং প্রচুর গবেষণা চলছে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কনক্লুশনস করা যায়নি। সুতরাং কি হবে আমরা এখনও পর্যন্ত কোনো প্রেডিক্ট করা যাচ্ছে না। কোথায় অতিবৃষ্টি হবে, কোথায় মানে খুব নিচু জায়গাগুলো, আজকে কলকাতার মতো জায়গা, সেখানে জলে ভেসে যাবে কি না, সেখানে সি লেভেল কতটা রাইজ হবে, কিন্তু বাড়ছে সি লেভেল, সেটা আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে, গবেষণার রিপোর্ট থেকে সেটা বোঝা গেছে, এবং সেটা প্রায় সুন্দরবনের মতো জায়গায় 3 থেকে 4 মিটার পর্যন্ত সি লেভেল বেড়ে গেছে, যেটা 2018-তে প্রায় 1.2 মিটার ছিল। সুতরাং আজকে আরও খারাপ দিন আসছে প্রকৃতির জন্য, সেটা অবশ্যম্ভাবী। সেই জন্য কিন্তু আমাদেরকে এত কন্ট্রোল, এত সারা পৃথিবী জুড়ে মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সতীন নন্দী চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী। দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই তীব্র গরমের মধ্যেও আইএন নিউজকে সময় দেওয়ার জন্য। একদম, সকলে ভালো থাকুন গরমে, আর সব থেকে বলবো পরিবেশ বান্ধবভাবে থাকুন আর নিজেকে ভালো রাখুন। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।